নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্য তো অবশ্যই, আর যিনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্য থাকলো অসংখ্য ধন্যবাদ। যিনারা নতুন তাঁদের উদ্দেশ্যে বলবো, যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে চলে যাবে। আর আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন, পারলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি সেই গল্পটার নাম হলো স্বর্ণখনির হত্যা রহস্য। লিখেছেন জাহানারা সিদ্দিকী। গতকাল রাতে এসেছি মেলবোর্নে। হোটেলে যখন প্রবেশ করলাম তখন রাত বেশ গভীর। ইচ্ছে ছিল আজই সব দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে রাখব, কিন্তু এত রাতে আর সেটা করার উপায় নেই। হোটেলের ট্যুরিস্ট ডেস্ক বন্ধ হয়ে গেছে অনেক আগেই। ভাবলাম কাল ভোরে উঠে বরং এ নিয়ে খোঁজ নেওয়া যাবে। জাঁকিয়ে শীত পড়ার কারণে হোক কিংবা ক্লান্তির ভারেই হোক, সারা রাত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রইলাম। যখন চোখ খুললাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 9টা। হাত মুখ ধুয়ে নাস্তা পানি খেয়ে হোটেল লাউঞ্জে গিয়ে বসলাম। তারপর হোটেলের ট্যুরিস্ট গাইড ঘেটে বিস্তারিত খোঁজখবর নিতে শুরু করলাম। দেখি সব ট্যুরিস্ট বাসই সকালে সুনির্দিষ্ট সময়ে যাত্রা করে ফেলেছে। আমি হতাশ মনে চিন্তা করতে থাকলাম কি করি। অযথা হোটেলে বসে সময় অপচয় করার অর্থই নেই। গাইডে দেখা যাচ্ছে আশেপাশে বেশ কিছু ট্যুরিস্ট স্পট রয়েছে। কোন দিকে যাব বুঝতে না পেরে শেষ পর্যন্ত হোটেলের লোকজনের সঙ্গে আলাপ করলাম। একজন বলল, মিস্টার হারুন, আপনি কি কখনো সোনার খনি দেখেছেন? তার পাশের জন বলল, অস্ট্রেলিয়ায় লোকজন আসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, সোনার খনি দেখে ওনার কী লাভ? আমি বললাম, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বিচিত্র প্রাকৃতিক সৌন্দর্য আমি দেখেছি। এখানেও গোল্ড কোস্টের অসাধারণ সব দৃশ্য দেখা হয়ে গেছে। আপনি এসব জায়গায় ঘুরে এসেছেন? তা বলবেন তো। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমি আগ্রহী, কিন্তু সোনার খনি যখন কোনোদিন দেখা হয়নি, ওটাই বরং আগে দেখে ফেলি। কাল না হয় অন্যান্য স্পট দেখা যাবে। সোনার খনিটা কিন্তু বেশ একটা দেখবার মতো জায়গা। গতকাল আগে মানুষ কিভাবে খনি থেকে সোনা ওঠাতো সেসব এখনও সংরক্ষণ করা আছে। ওখানে প্রতিদিনই অজস্র ট্যুরিস্ট দেখতে যাচ্ছে। আমার সিদ্ধান্ত নেওয়া ইতিমধ্যে হয়ে গিয়েছিল। বললাম, আমি তাহলে সেখানেই যাই। একটু আগেভাগে লাঞ্চ সেরে ট্যাক্সি নিয়ে যাত্রা করলাম। পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল। ততক্ষণে ট্যুরিস্টের দল সব চলে যেতে শুরু করেছে। সন্ধ্যের আগেই খনির মুখ বন্ধ করে দেওয়া হয়। আমার মনটা খারাপ হয়ে গেল। এত দূর এসেও অল্পের জন্য খনি দেখার সুযোগটা হারালাম। চুপচাপ রুক্ষ চত্বরটাতে দাঁড়িয়ে রইলাম। এই অঞ্চলটায় গাছপালা তেমন নেই, বেশ ফাঁকা ফাঁকা লাগে।
বহুকাল আগে এখান থেকে সোনা আহরণ করা হতো। ভাবতে গিয়ে অবাক লাগলো। খনিটা এখন পরিত্যক্ত, তবে খনির ভেতরটা নাকি আগে যেমন ছিল ঠিক তেমনই আছে। বিভিন্ন দেশের টুরিস্টরা দল বেঁধে এসে দেখে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভাবলাম, এত দূর যখন এসেছি তখন জায়গাটা অন্তত ঘুরে ফিরে দেখে যাই। একটা বড়সড় গাছের নিচে হেলান দিয়ে বসলাম। পায়ের নিচের মাটি ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি পাথর যুক্ত। কোনটা খনি বাইরে থেকে বোঝা যায় না। একটা অংশ দেখতে অনেকটা উঁচু ঢিবির মতো। শুনলাম ওটাই নাকি খনি। এক জায়গায় ছোট একটা গুহামুখীর মতো, ওটাই প্রবেশপথ। অথচ আমার ধারণা ছিল বড়সড় পাহাড়ের ভেতর সোনার খনিগুলো থাকে। পশ্চিম আকাশে সূর্য তখন টিলার পেছনে অস্ত গেল। অন্ধকার ধীরে ধীরে নেমে আসছিল। আমি উঠে দাঁড়ালাম। এবার ফেরার যাত্রা করতে হয়। কপা এগিয়েছি, সামনে বিশাল দেহি একটা লোক এসে দাঁড়ালো। আমার দিকে সামান্য ঝুঁকে জিজ্ঞেস করলো, আপনি কি এ অঞ্চলে নতুন এলেন? ঘাড় হেলিয়ে বললাম, হাঁ। সন্ধ্যার পরও এখানে আছেন? আপনার সাহস তো কম না। কেন, সন্ধ্যার পর এখানে কিসের ভয়? লোকটা মাথা ঝুঁকিয়ে দিয়ে বলল, বুঝেছি, এই অঞ্চল সম্পর্কে কেউ আপনাকে সাবধান করে দেয়নি। এখানে খুন খারাপি হয় নাকি? এক সময় হতো। জিজ্ঞেস করলাম, কত বছর আগে? বহু বছর আগে। তাহলে এখন ভয় পাবো কেন? লোকটা ফিসফিস করে বলল, আপনি প্রেতাত্মাদের কথা জানেন না? এই কথা কেন জিজ্ঞেস করছেন বলুন তো? মশাই, সাধে কি করছি? ভূতের উপদ্রবে এই অঞ্চলে টেকা যাচ্ছে না। কে মানুষ আর কে ভূত বোঝা কঠিন। আমি সশব্দে হেসে ফেললাম। লোকটা আমার হাসি দেখে মুখটা গম্ভীর করে বলল, এটা কি হাসির কথা হলো? আমার কথায় সে নারাজ হয়েছে মনে হতে আমি লজ্জিত হয়ে বললাম, সরি, আসলে আমি ভূত টুত বিশ্বাস করি না তো, সেজন্য হঠাৎ ভূতের কথা শুনে হাসি পেয়ে গেল। ভূতে বিশ্বাস করেন না আপনি? এটা কোনো কথা হলো? ভূত না থাকলে পৃথিবীতে এত অজস্র ভূতের কাহিনী হলো কিভাবে শুনি? ওসব মন গড়া গল্প, শুনতে ভালো লাগে তাই লোকে বানায়। লোকটা চ্যালেঞ্জ ছুড়ে দিল আমার দিকে। হাতটা নেড়ে বলল, তবে শুনুন, আমিও বলে রাখছি, এই অঞ্চলে যখন এসেছেন ভূতের দেখা না পেয়ে আপনি ফিরতে পারবেন না। হেসে বললাম, দেখা পেলেও তো চিনতে পারবো না। কেন? এই যে আপনি বললেন মানুষ আর ভূত চেনা কঠিন হয়ে দাঁড়িয়েছে। লোকটা আমার কথা শুনে হাসতে থাকলো। আমি এদিক ওদিক তাকালাম। আশপাশটা হঠাৎ করেই যেন জনমানব শূন্য হয়ে গেছে। যে সমস্ত ট্যুরিস্ট আশেপাশে ঘোরাঘুরি করছিল তাদের কাউকেই আর দেখতে পেলাম না। ভাবলাম লোকটার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই। ট্যাক্সিটা বেশ খানিকটা দূরে দাঁড় করানো আছে। তাড়াতাড়ি না গেলে অন্ধকারে খুঁজে পেতে অসুবিধা হতে পারে। বললাম, এইবার তাহলে আসি। লোকটা সবিস্ময়ে বলল, সে কি, এত দূরে এসেছেন, খনিটা না দেখেই ফিরে যাবেন? এ কি করে হয়? আমি একটু অবাক হলাম। লোকটা কি আমার গতিবিধির উপর নজর রাখছিল নাকি? ও কিভাবে জানলো আমি দূর থেকে এসেছি? অবশ্য ট্যাক্সি করে এসেছি দেখতে ভিনদেশীর মতো, অনুমান করা সহজ। আমি যে শেষ মুহূর্তে এসে খনিটা দেখতে পাইনি সেটাও আমাকে ভালো মতো লক্ষ্য করেছিল বলেই নিশ্চয়ই এতটা নিশ্চিতভাবে বলতে পারল। বললাম, খনির গেটটা তো তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তাতে কি, আমার কাছে তো চাবি আছে। ও, আপনি বুঝি এখানে কাজ করেন? লোকটা সে কথার উত্তর না দিয়ে বলল, চলুন
তাড়াতাড়ি দেখিয়ে আনি, কেউ দেখে ফেললে আর যাওয়া যাবে না। লোকটা আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল। বাইরের প্রকৃতিতে ম্লান আলো থাকলেও খনির ভেতর নিকষ কালো অন্ধকার। সামান্য পথ ঢুকেই হাতের টর্চ জ্বালিয়ে সে আমাকে তার পিছু পিছু নিয়ে চলল। ভেতরে ঢুকে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। এই যেন সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করেছি। সরু পাইপ চলা পথ, অনেকটা টানেলের মতো। যতই যাচ্ছি টানেল যেন আর ফুরোচ্ছে না। টানেলের আশেপাশে অমসৃণ পাথুরে দেওয়াল, সুড়ঙ্গ পথ বিভিন্ন দিকে ছড়ানো। একটা জায়গায় গিয়ে দেখি সে হাত তুলে দেখিয়ে বলল, এই দিকে আসুন, দেখুন এখানে সোনা লেগে রয়েছে। মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে দেখি সত্যি খানিকটা সোনালি বস্তু পাথরের মধ্যে লেগে আছে। সোনা যে এভাবে পাথরের মাঝে পাওয়া যায় এ ছিল আমার ধারণার বাইরে। এরকম বেশ কিছু সোনার ছোট্ট ছোট্ট পিণ্ড পাথরের মধ্যে আটকে থাকা অবস্থায় দেখলাম। খানিক দূর যেতে চোখে পড়ল দেওয়ালের খাঁজে রাখা জ্বলন্ত মোমবাতি। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এখানে এটা কেন? ভূমিকম্প হলে সতর্ক করার জন্য এভাবে জ্বলন্ত মোমবাতি রাখা হয়। সরি, বুঝতে পারলাম না। যদি মোমবাতির শিখাটা হেলে দুলে এদিক ওদিক যেতে থাকে তবে বুঝতে হবে মৃদু ভূকম্পন শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সংকেত বাজিয়ে খনির শ্রমিকদের চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এখানে ভূমিকম্প হয়? হ্যাঁ। আমার হঠাৎ যেন দম বন্ধ হয়ে গেল। এই পাতালপুরীতে চারিদিকের বন্ধ পরিবেশে হঠাৎ ভূমিকম্প শুরু হলে কি হবে? মাথার উপর থেকে পাথর পড়ে নিশ্চয়ই এখানেই জীবন্ত সমাধিস্থ হতে হবে। একই সঙ্গে আর একটা ভয় মনের মধ্যে জন্ম নিল। হঠাৎ যদি পথ হারিয়ে যায়? গলির দু জায়গায় সতর্কবাণী লেখা, ভুলেও কেউ যেন ও পথে না যায়। জিজ্ঞেস করলাম, ওদিকে বিপদের সংকেত দেওয়া আছে কেন? তাহলে তো বিরাট এক ইতিহাস বলতে হয়। কিসের ইতিহাস? কতগুলো খুনের ইতিহাস। আঁতকে উঠলাম আমি। এ কি বলছে লোকটা? খুন হয়েছিল নাকি এ জায়গায়? মাটির নিচে এই সুড়ঙ্গের মধ্যে খুনের কথা শুনে এমনিতেই ভয় লাগছিল। ঠিক এ সময় লোকটার হাতে যে ধরা টর্চটা ছিল সেটা দপ করে নিভে গেল। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, টর্চটা নিভে গেল যে? এখন আমরা কিভাবে ফিরব? অন্ধকারে লোকটা কর্কশ গলায় হেসে উঠল। কি বিশ্রী রকমের হাসি! শরীরের ভেতর যেন কাঁপুনি ধরে যায়। হাসি থামিয়ে সে আমুদে গলায় জিজ্ঞেস করল, ভয় পেলে নাকি? বুঝলাম আমি ভয় পেলে সে আনন্দ পাবে। ইচ্ছে করে ভয় প্রকাশ না করে বললাম, ভয় পাবো কেন? ফিরবো কিভাবে তাই ভাবছিলাম। লোকটা অভয় দিয়ে বলল, ভয় নেই, আমি ইচ্ছে করে টর্চটা বন্ধ করে দিয়েছি। ব্যাটারি খরচ হয়ে যাচ্ছে তো, গল্প টল্প সেরে ফেরবার সময় আবার জ্বালিয়ে দেব। এই গাঢ় অন্ধকারে অচেনা লোকটার সঙ্গে দাঁড়িয়ে এখানে খুনের গল্প শোনার বিন্দুমাত্র আগ্রহ ছিল না আমার। কিন্তু আমার মনের অবস্থা টের পেলে ও হয়তো ইচ্ছে করেই দেরি করবে। এ কথা ভেবে মুখে সাহস টেনে জিজ্ঞেস করলাম, কে খুন হয়েছিল এখানে? একটা নয়, কয়েকটা খুন হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, ওই যে সুড়ঙ্গ পথটা দেখলে, ওটা ধীরে ধীরে ভূগর্ভের বহু নিচে নেমে গেছে। ওদিকের সুড়ঙ্গ পথটা যেমন দুর্গম তেমনি ভয়াবহ। ভেতরে ঢুকলে ভূমিকম্পের সময় বেরিয়ে আসা কঠিন। ওখানে প্রচুর সোনা মিলত বুঝি, নইলে এত রিস্ক নিয়ে? ঠিক ধরেছেন। সবচাইতে বড় সোনার পিণ্ডটা ওখানকার সুড়ঙ্গের মধ্যেই পাওয়া গিয়েছিল। ফলে যা হওয়ার তাই হয়। জীবনের রিস্ক নিয়ে ওখান থেকে সোনা আহরণের কাজ চলছিল, কিন্তু বেশি দিন সেটা সম্ভব হলো না। উপর থেকে পাথর ধসে পড়ল। সুড়ঙ্গের ভেতর বিশাল গহ্বর দেখা দিল। জল চুঁইয়ে ও জায়গাটা দুর্ভেদ্য হয়ে পড়ল। খনির কর্তৃপক্ষ তখন বাধ্য হয়েই ওদিকটা বন্ধ করে দিল। একদিন একটা ঘটনা ঘটল। সুড়ঙ্গের শ্রমিকরা
কাজ করছে। এমন সময় একটা উৎকট দুর্গন্ধ তাদের নাকে এসে লাগলো। মনে হলো পচা কিছুর গন্ধ। সবাই মিলে খুঁজতে খুঁজতে আবিষ্কার করলো গন্ধটা আসছে ওই বিশাল গহ্বরের দিক থেকে। একজন শ্রমিক কৌতূহল ভরে ওই সুড়ঙ্গ পথে এগিয়ে গিয়ে নিচে উঁকি দিল। তারপরে সে চিৎকার করে ছুটতে ছুটতে ফিরে এলো। গ্রহরের জলে নাকি সে তার সহকর্মীর মৃতদেহ ভাসতে দেখেছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করল। প্রথমে অনেকেই ভেবেছিল শ্রমিকটা হয়তো মাতাল অবস্থায় ভুল পথে গিয়ে জলে ডুবে মরেছে। কেউ কেউ আবার ভাবল জীবন যন্ত্রণা এড়াতে স্বেচ্ছায় আত্মহত্যার জন্য ওই জায়গাটাই সে বেছে নিয়েছে। কিন্তু পুলিশের মনে সন্দেহ জাগল। তারা তদন্ত শুরু করল। মৃতদেহের পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেল শ্রমিকটিকে গলা টিপে হত্যা করে তারপর খাদের জলে ফেলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এও জানা গেল মৃত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল। তার পেটে ধুতুরার বিষও মিলল। ধারণা করা হলো যে অধিক পরিমাণ ধুতরা মিশ্রিত মদ্যপানের পর শ্রমিকটিকে বেহুশ হয়ে যায় এবং সে সময় শক্তিশালী কোনো ব্যক্তি তাকে গলা টিপে হত্যা করে ওই জায়গায় টেনে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। এতটুকু বলার পর লোকটা থামল। এতক্ষণ আমি নিঃশব্দে শুনে যাচ্ছিলাম। ভয়ে আমার শরীর হিম হয়ে আসছিল। কি সর্বনাশ! এই গভীর অন্ধকারে আমরা পথ চলতে গিয়ে ওই রকম কোনো খাদে পড়ে যাব না তো? আমার সঙ্গীটিকে ভরসা কি? সে যদি আমাকে এখানে ছেড়ে দিয়ে চলে যায়? এই দুর্ভেদ্য অন্ধকারে এমনিতেই দমটা প্রায় আটকে আসছে, তার উপর এই খুনের কাহিনী। আমার শরীরের লোমগুলো যেন কাঁটা দিয়ে উঠছে। এখন আর আমার খুনের কাহিনী শোনার দিকে মন নেই। কি করে এখান থেকে বের হওয়া যায় সেই ফন্দি আঁটতে থাকলাম। লোকটা আমার সারা শব্দ না পেয়ে বোধ করি বলল, শুনছো? বললাম, হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং। লোকটাকে সম্ভবত গল্প বলার নেশা পেয়ে বসেছে। আপন মনে সে বলতে থাকলো, এর 2 মাস পর আবার একই ঘটনা ঘটল। আবার একজন খুন হলো নাকি? ঠিক তাই। শ্রমিকরা উৎকট গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে ঠিক সেই জায়গায় গিয়ে হাজির হলো। দেখলো সেই একই দৃশ্য। এবারও একজন সোনার খনির শ্রমিককে দেখতে পেল মৃতদেহ ভাসছে। আমি রুদ্ধশ্বাসে বললাম, তারপর? এরকম আরও 2-2টো খুন হলো। বলো কি, হত্যাকারী ধরা পড়ল না? লোকটার কণ্ঠস্বর এবার করুণ শোনালো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বেচারা। আমি অবাক হয়ে বললাম, কাকে তুমি বেচারা বলছো? হত্যাকারীকে? শোনো, সে তো আর শখ করে হত্যা করতো না, তার মাথার দোষ ছিল। কজন হত্যাকারী সুস্থ স্বাভাবিক মানুষ বলো তো? মাথার দোষ থাকে বলেই তো ওদের খুনের নেশা চেপে বসে। আমি অবাক হয়ে বললাম, তুমি কি করে এরকম একজন নিষ্ঠুর হত্যাকারীর পক্ষ নিয়ে কথা বলতে পারলে? সে বেচারিকেও তো নিষ্ঠুরভাবে খুন হতে হয়েছিল। এই প্রথম আমার ভয়ের চাইতেও কৌতূহল প্রবল হয়ে উঠল। জিজ্ঞেস করলাম, কিভাবে খুন হলো সে? শোনো, খুনগুলো করত এই খনির দারোয়ান। তার হাতে খনিতে ঢোকার চাবিটা থাকতো। রাতে যখন সবাই চলে যেত, সে তখন কোনো একজন শ্রমিকের সঙ্গে খনির কাছে আড্ডা মারতে মারতে তাকে মদ খাওয়াতো। মদের মধ্যে মেশানো থাকতো ধুতরার বিষ। লোকটা যখন অচেতন হয়ে পড়ত, সে তখন তাকে খনির ভেতরে টেনে নিয়ে গিয়ে ওই গর্তের পাশে গলা টিপে খুন করত। একদিন সে যথারীতি এক শ্রমিকের সঙ্গে ভাব জমিয়ে তাকে মদ্যপ করিয়ে জল ভর্তি গর্তটার কাছে নিয়ে গেল। টর্চের মৃদু আলোয় খনির ভেতরের অন্ধকারে তাকে গলা টিপে ধরতে যাবে, ঠিক তখনই লোকটা হঠাৎ চোখ খুলে হো হো করে হেসে উঠল। এবার হত্যাকারী ভয় পেয়ে গেল। লোকটা উঠে বসে পকেট থেকে পিস্তল বের করে ওকে বলল, সোজা হাত তোলো। হত্যাকারী 2 হাত উপরে তুলে হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, কে তুমি? আমি গোয়েন্দা পুলিশ। তোমাকে আমাদের আগে থেকেই সন্দেহ হয়েছিল। খনির মধ্যে দিনের আলোয় কাউকে নিয়ে গিয়ে একবার খুন করা যেতে পারে,
কিন্তু বারবার এটা সম্ভব নয়। শ্রমিকরা সতর্ক হয়ে গিয়েছিল। তখনই আমাদের সন্দেহ হলো রাতে কেউ এ কাজ করছে। প্রশ্ন জাগলো, কার পক্ষে এটা করা সম্ভব? উত্তর মিলল, এমন কেউ একজন যার হাতে খনির চাবি আছে। তখন আমাকে এখানে শ্রমিক হিসেবে নিয়োগ করা হলো। আমি উদ্যোগী হয়ে তোমার সঙ্গে খাতির পাতালাম। তুমি যখন আমাকে মদ খাবার প্রস্তাব দিলে, তখন আমি বুঝলাম শিকার আমার হাতে আসছে। আমি মদ খাবার ভান করে তোমার অজ্ঞাতে সেটা ফেলে দিয়েছিলাম। অন্ধকারের ভেতর তুমি বুঝতেও পারোনি। তারপর অজ্ঞান হওয়ার ভান করে পড়ে থাকলাম। জানতাম তুমি আমাকে টেনে হিঁচড়ে এখানে এনে খুন করার চেষ্টা করবে। খুনি হতবাক হয়ে পুলিশটার কথাগুলো শুনছিল। এবার সে বুঝতে পারল তার আর মুক্তি নেই। হয় সারাটা জীবন তাকে কারাগারের মধ্যে পৌঁছতে হবে, নয়তো তাকে মৃত্যুদণ্ড দিয়ে মেরে ফেলা হবে। ভয়ে আতঙ্কে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে সে উল্টো দিকে দৌড় দিল। তারপর যা হবার তাই হলো। ওই জল ভর্তি গর্তের ভেতর তলিয়ে গেল সেই দেহটা। লোকটা এতটুকু বলে হঠাৎ চুপ করে গেল। অন্ধকার সুড়ঙ্গের মধ্যে আচমকা আমার মাথায় দ্রুত একটা চিন্তা খেলে গেল। এই লোকটি কে? সে এত কথা কিভাবে জানল? ওর বর্ণনা শুনে মনে হচ্ছে পুরো দৃশ্যটাই যেন সে চোখের সামনে দেখেছে। এ কথা ভাবতেই আমার সমস্ত শরীরটা শিউরে উঠল। সবচাইতে বড় কথা, এত বড় সোনার পিণ্ড কি করে পাথরের মধ্যে এখনো রয়ে গেছে? এগুলো নিশ্চয়ই মহামূল্যবান। এভাবে এখানে কেউ ফেলে রেখে যাবে না। তবে এ লোকটা এমনভাবে কথা বলছে যেন কদিন আগের ঘটনা এসব। কিন্তু এ তো বহুকাল আগের পুরনো খনি। বহু বছর এখান থেকে আর সোনা তোলা হয় না। এ কি তবে? কি সর্বনাশ! কার সঙ্গে খনির ভেতর দাঁড়িয়ে রয়েছি আমি? লোকটি কি আমার বুকের কাঁপুনি বুঝতে পেরেছে? বিদকুটে হাসি দিয়ে লোকটা বলল, কি চুপ করে আছো কেন? ভয় পেয়েছো বুঝি? বললাম, চলো এবার বাইরে যাই। এত কষ্ট করে তোমাকে জল ভর্তি গর্তটার কাছে এনেছি কি ছেড়ে দেওয়ার জন্য? কতকাল আমি একটা খুনও করতে পারিনি। রক্তের নেশায় উন্মাদ হয়ে আছি। আমি ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠলাম, কে কে তুমি? হঠাৎ লোকটার হাতের টর্চটা জ্বলে উঠল। অন্ধকার সুড়ঙ্গে সে আলো একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি করল। আর সে আলোতে দেখলাম রক্তাক্ত বীভৎস চেহারার লোকটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি আর্তনাদ করে উল্টো দিকে ছুটতে থাকলাম। অন্ধকার সুড়ঙ্গে কোথায় যাচ্ছি জানি না, শুধু জানি চিৎকার করে ছুটছি আর ছুটছি। খানিক দূরে মৃদু আলোয় একজনকে দেখলাম। ভাবলাম বাঁচা গেল, কিন্তু ভালো মতো তাকাতেই দেখি সামনে দাঁড়ানো সেই রক্তাক্ত মানুষটাই। মুখে বিকৃত হাসি, ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। আমার আর কিছু মনে নেই। কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম জানি না। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম একটা ঘরে। বিছানায় শুয়ে আছি। মাথার উপর টিউব লাইটের উজ্জ্বল আলো জ্বলছে। আমার মুখের উপর ঝুঁকে পড়ে দুজন মানুষ উৎকণ্ঠিতভাবে তাকিয়েছিল। এদের একজন আমার ট্যাক্সির ড্রাইভার। সে আমার মুখে জল ছিটাচ্ছিল। আমি তাড়াতাড়ি উঠে বসতে চাইলে ওরা বাধা দিয়ে বলল, আপনি শুয়ে থাকুন, শরীর এখনো দুর্বল। সত্যি শরীরটা ভীষণ ক্লান্ত মনে হচ্ছিল। চোখ দুটো বন্ধ করলাম। ওদের দুজনের কথোপকথন কানে এলো। ট্যাক্সি ড্রাইভার বলল, অচেনা মানুষ পথঘাট চেনে না, রাত বাড়তে থাকলো তবু ফিরে এলো না। তখনই আমার সন্দেহ হলো নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আমাকে খবরটা দিয়ে খুব বুদ্ধিমানের কাজ করেছিলেন। খনির মুখে খোলা তালা দেখেই আমার মনে খটকা জেগেছিল। এর আগেও এ ধরনের একটা ঘটনা ঘটেছিল। সে ভদ্রলোক হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন।
শুনেছি ভিনদেশি কাউকে পেলে এখানকার সিরিয়াল কিলারের আত্মাটা বিভিন্ন ছলে তাকে ওই খনির ভেতরে এনে ভয় দেখিয়ে মেরে ফেলার চেষ্টা করে। ড্রাইভারের কণ্ঠস্বর কানে এলো, ভাগ্য ভালো আমরা ঠিক সময় এসে ওকে উদ্ধার করতে পেরেছি।